আপনি যদি কোনো কিছু না করেন বাই ডিফল্ট সব রেকর্ডই ক্যাশে থাকে। প্রথমবারও নিয়ে এসে এরপর নিজের ক্যাশে রেখে দেখেন আমরা এখন একটা নতুন সার্ভার ইনস্টল করব, অ্যাড রোলস এন্ড সার্ভার, ওয়েব সার্ভার। নেক্সট নেক্সট নেক্সট। এখান থেকে আমরা যে যে সার্ভারটা চুজ করব সেটা হচ্ছে ওয়েব সার্ভার, আইআইএস, ইন্টারনেট ইনফরমেশন সিস্টেম, আইআইএস। হ্যাঁ, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। ওই যে ওয়েব সার্ভার দেখেন লেখা আছে, তাই না? জাস্ট এটা টিক দিয়ে দিবেন, তাহলে আইআইএস ইনস্টল হয়ে যাবে। অ্যাড ফিচার, নেক্সট। দেখেন আমরা যদি চান যে আপনি এই আইএস এর সাথে ডটনেট ফ্রেমওয়ার্ক ইনস্টল করবেন, আপনার সার্ভারে ডটনেট ফ্রেমওয়ার্ক থাকবে, তাহলে আপনার এখান থেকে ডটনেট ফ্রেমওয়ার্ক সিলেক্ট করে দিতে হবে যে কোন ডটনেট ফ্রেমওয়ার্ক করবেন। বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবেন যারা উইন্ডোজ সার্ভার দেয় তারা আসলে এএসপি ডটনেটেই কাজ করে। এখন কেউ ভিভির প্রোডাক্ট এনে আপনাকে দিবে না, এখন সবাই টেকনোলজি এএসপি ডটনেট। তাহলে এএসপি ডটনেট সাপোর্ট করতে হলে আপনাকে এই এএসপি ডটনেটটা এখান থেকে টিক চিহ্ন দিয়ে আসতে হবে। আমরা যদিও এখানে প্রোগ্রামিং শিখবো না, আমার এএসপি ডটনেটের দরকার নেই, কিন্তু মনে রাখবেন আপনি যখন ডিপ্লয় করবেন আপনাকে যে কোডটুকু দিবে সেটা তো এএসপি ডটনেটের। আপনার কাজ কিন্তু প্রোগ্রামিং করা না, আপনাকে যে কোডটা দিবে ওই ফোল্ডারটা এনে আপনি কপি করে বসিয়ে দিবেন, আপনার কাছে এইটুকুই। অথবা আপনি ওই ফাইল ম্যানেজারটা তাকে দিয়ে দিবেন, এফটিপি দিয়ে দিবেন, সে ওই ফাইলটা উঠিয়ে দিবে, তাই তো? আপনার কাজ কিন্তু ওয়েব সার্ভার ম্যানেজ করা, মনে রাখবেন। আপনার কাজ ওই প্রোগ্রাম কিভাবে কাজ করে সেটা কিন্তু না, ওটা হচ্ছে ডেভেলপারের কাজ। কিন্তু ডেভেলপারের যে এসপি ডট নেট কোড লিখলো, এই এনভায়রনমেন্ট তো সাপোর্ট করতে হবে আপনার সার্ভারে। তো যদি এসপি ডট নেট কোড হয় তাহলে আপনাকে এখান থেকে এই এসপি ডট নেটটা ইনস্টল করে দিতে হবে, আর কিছুই না। আমার দরকার নেই। আবার ধরেন আপনাদের কোনো একটা কোড আছে ডট নেট 3.5 এ, থাকে না? অনেক সফটওয়্যার 3.5 ছাড়া চলে না, কোনোটা 4.5 ছাড়া চলে না। তো সেই জিনিসের জন্য তখন আপনাকে এইগুলা যেটা যেটা দরকার সেটা এনাবল করে দিতে আপনি পারেন। বুঝতে পারছেন? নেক্সট নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে ওয়েব সার্ভারের কিছু এক্সট্রা রোল আছে। ওয়েব সার্ভারের রোল আছে কিছু, যে রোলগুলো আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। বাই ডিফল্ট যখন আপনি ওয়েব সার্ভার ইনস্টল করতেছেন তখন কমন এইচটিটিপির যে ফিচারগুলো আছে, যেমন ডিফল্ট ডকুমেন্ট, ডিরেক্টরি ব্রাউজিং, এইচটিটিপি এরর, স্ট্যাটিক কন্টেন্ট, এইগুলো ইনস্টল হয়। কিন্তু আপনি যদি এইচটিটিপি রিডাইরেকশন করতে চান ওয়েব সার্ভারের মাধ্যমে, আমরা যে ডিএনএস এর মাধ্যমে দেখলাম না এক ডোমেইন থেকে আরেক ডোমেইন, কিন্তু আপনি চাচ্ছেন না ওয়েব সার্ভারে বসেই এক ডোমেইন থেকে আরেক ডোমেইনে রিডাইরেক্ট করে দিব, তাহলে আপনাকে এই যে এইচটিটিপি রিডাইরেকশন এটা এনাবল করতে হবে। এটা হলে কি হবে, যখন কাস্টমার একটা ইউআরএল থেকে অন্য আরেকটা ইউআরএল এ যেতে চাইবে তখন আপনি জাস্ট রিডাইরেক্ট করে দিবেন, চলে যাবে। বুঝা গেল? ওয়েব ডেভ পাবলিশন, এটার মানে হচ্ছে যে ওয়েব ডিস্ট্রিবিউটেড অথরিটিং অ্যান্ড ভার্সনিং, অর্থাৎ ওয়েবের ভিতরে কোনো জায়গায় কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্ট আপনার এখানে জাস্ট পাবলিশ হবে। বিভিন্ন ওয়েব সিডিএনে কন্টেন্ট থাকে, সেই কন্টেন্ট আপনি এখান থেকে পাবলিশ করতে চান। আপনি যে ডেভেলপার সে ওয়েব সিডিএফ থেকেই বিভিন্ন ধরনের জিনিস ইনস্টল করতে পারবে। এটা সিডিএন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড অথরিটিং অ্যান্ড ভার্সনিং, এটা মাইক্রোসফটের একটা জিনিস, ওইখান থেকে জিনিসপত্র নামায় নামায়া কাজ করতে পারে। এইচটিটিপির বাই ডিফল্ট লগইন আছে, এটা হয়। আপনি যদি কাস্টম লগইন করতে চান তাহলে কাস্টম লগইন এনাবল করতে হবে। এখানে নিচের দিকে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এফটিপি সার্ভার। ওয়েব সার্ভারের সাথে এফটিপি সার্ভারের খুব ভালো একটা সম্পর্ক আছে। আমরা আমাদের বাসায় অনেক সময় মনে করি যে এফটিপি সার্ভার আলাদা ইনস্টল করবো, কিন্তু বাসায় বা অফিস আদালতে শেয়ারিং এর জন্য যে সার্ভার সেটার নাম হচ্ছে ফাইল সার্ভার, সেটা কিন্তু এফটিপি সার্ভার না। আমরা ফাইল সার্ভার করছি না, সেটা হচ্ছে আমাদের কাজ। আর এফটিপি সার্ভারটা আসলে করাই হয় হচ্ছে ওয়েবের সাথে কানেক্ট করার জন্য, ওয়েব সার্ভারের সাথে কানেক্ট করার জন্যই সাধারণত এফটিপি সার্ভারটা করা হয়। আপনারা অনেক সময় যে আইএসপি তে যে মুভি ডাউনলোড করেন এগুলা লেখা থাকে না এফটিপি সার্ভার, কারণ ওটা কিন্তু আসলে ওয়েব প্ল্যাটফর্ম। ওয়েবে হোস্টিং করা থাকে না, ওটা একটা ওয়েব প্ল্যাটফর্ম আছে। তো ওই প্ল্যাটফর্মে কোনো একজনকে হয়তো অ্যাসাইন করা আছে এফটিপি ইউজার নেম পাসওয়ার্ড, সে খালি মুভি আপলোড করে। আর আপনাদের দেওয়া আছে 8 ইউজার নেম পাসওয়ার্ড, যে রিড করতে পারে সে শুধু মুভি ডাউনলোড করে। বুঝতে পারছেন? তো আপনি যদি চান যে আপনার এই ওয়েবের সাথে এফটিপি সার্ভার ইনস্টল করবেন তাহলে আপনি এখান থেকে এফটিপি সার্ভারটা ইনস্টল করে দিতে পারেন। নেক্সট, ইনস্টল। ইনস্টল করা খুব সহজ, তাই না? এই করবেন, নেক্সট।
দেখছেন কত সহজ আমাদের সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন। দেখেন আমাদের ওয়েব সার্ভার ইনস্টল হয়ে গেছে, তাই না? দেখেন ওয়েব সার্ভার ইনস্টল হওয়া মানে হচ্ছে নিচের দিকে এখানে কি দেওয়া আছে, আইআইএস, তাই তো? তাহলে আমরা এটাতে রাইট মাউস ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস ম্যানেজার। এটা ক্লিক করলে দেখেন আমাদের এখানে আইআইএস নামে একটা ম্যানেজার ওপেন হবে। অথবা আপনারা যদি যান টুলস থেকে, এখানে আইআইএস আছে না, দেখছেন? তো আইএস ম্যানেজার ওপেন করলে এরকম আইএস ম্যানেজার ওপেন হবে, তাই না? উইন্ডোজ সার্ভার 2016 এর সাথে এখন যে আইএস সার্ভারটা আছে সেটা কত ভার্সন? 10। তো 8 9 7 এরকম অনেক ভার্সন আছে, যেটা যে ভার্সন হোক সেটা আপনার কোনো সমস্যা নেই। আপনার আগের সার্ভার করলে আগের ভার্সন আসবে। তো আমাদের এখনকার ভার্সন হচ্ছে 10। দেখেন এরকম কোনো কিছু একটা ওপেন হয়েছে, তাই না? তাহলে আমাদের যদি এটা ওয়েব সার্ভার হয় তার মানে কি? তার মানে আমি যদি ক্লায়েন্টে যাই এবং ক্লায়েন্টের ব্রাউজারে যে আমার এই সার্ভারের আইপিটা লিখি, তাহলে কি এটা ওয়েব সার্ভারটা পাবে না নাকি? যদি এটা ওয়েব সার্ভার হয়ে থাকে আর আমি যদি এখানে ক্লায়েন্টের আইপিটা লিখি, সার্ভারের আইপি, সরি, সার্ভারের আইপিটা লিখি, তাহলে সে পাবে, তাই তো? নাকি পাবে না? কিছু করি নাই, আমরা সার্ভার ইনস্টল দিছি না, তো বাই ডিফল্ট যেটা আছে সেটা তো আসবে নাকি? তো দেখেন এটা সার্ভার হয়েছে। এখন খেয়াল করে দেখেন আমরা কিছু ডোমেইন নেম কনফিগার করছি না, যারা এই আইপিতে পয়েন্ট আউট করে, যেমন বিআইটি ফেসবুক ডট বিআইটিএম, তাই না? দেখেন সেটা দিলেও কিন্তু এটা আসে। কেন আসে? কারণ ফেসবুক ডট বিআইটিএম যখন লিখছেন আপনার কম্পিউটার কি করছে, ওই আইপিটা দিচ্ছে, ওই আইপিতে গেছে, যে ওয়েব সার্ভার পাইছে সেটাই দেখাইছে। এখন ফেসবুক ডট বিআইটিএম আপনি লিখে মনে করতে পারেন যে এটা একটা ওয়েব সার্ভার, বা সেটা কিন্তু আসলে ডিএনএস কিন্তু ওই কাজ করে না এতক্ষণ। এখন ওয়েব সার্ভার সেই কাজটা করতেছে, তাই না? ওয়েব সার্ভার আপনাকে সেই ওয়েবসাইটে শো করতেছে। বুঝা গেছে? গুড। তাহলে দেখেন এই যে আমরা যে বলতেছি এই জায়গাটা আসলে কি, এটা কিভাবে কাজ করতেছে এটা একটু খেয়াল করে দেখেন। এইখানে দেখেন এই যে সার্ভার, এই সার্ভারের নিচে সাইটস নামে একটা ফোল্ডার আছে, তাই না? এবং তার ভিতরে ডিফল্ট ওয়েবসাইট বলে একটা জিনিস আগে থেকেই বানানো আছে। এই জিনিসটাই আসলে পাচ্ছে ব্রাউজার, ডিফল্ট ওয়েবসাইট, যেটা ওয়েব সার্ভার ইনস্টল হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি ডিফল্ট হিসাবে সেভ হয়ে থাকে। এই ডিফল্ট ওয়েবসাইটের লোকেশন কোথায়? এই যে ডান দিকে দেখেন লেখা আছে এক্সপ্লোর, আছে না? ডান দিকে ফোল্ডার কি আছে? এক্সপ্লোর। যদি এক্সপ্লোর করেন দেখেন এটা ওপেন হবে একটা ফোল্ডার। এই ফোল্ডারটা হচ্ছে লোকেশন। এই ফোল্ডারটা কোথায় থাকে? সি ড্রাইভে ইনেট পাব, তাই না? ইনেট পাবের ভিতরে www রুট এই নামে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা হচ্ছে এই ডিফল্ট ওয়েবসাইটের লোকেশন, তাই না? তাহলে এখন এইখানে যা আছে তাই তো আমার এখানে শো করতেছে, তাই না? ধরেন আমার এখানে কি আছে, এই যে is start.html আছে, তাই তো? এই html ডকুমেন্ট আছে এবং একটা ইমেজ ফাইল আছে, তাই না? দেখেন আমরা দেখতে যাই, এটা ইমেজ ফাইল আছে এবং একটা ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টে যা লেখা আছে তাই কি ওখানে শো করতেছে না? ধরেন আমি চাইলাম যে এইখানে যে ডকুমেন্ট আছে এইটা থাকবে না এই জায়গায়, ধরেন একটা ফোল্ডার বানাই, এই জায়গায় ফোল্ডার বানায় এই ডকুমেন্টটা এটার মধ্যে পাঠিয়ে দিলাম। এখানে কোনো HTML ডকুমেন্ট আছে এখন? তাহলে এখন এখানে কি শো করবে দেখি? এটা এরর দিছে, কি বলছে? 403 forbidden access is denied, you do not have permission to view this directory। ও এখন ওই ডিরেক্টরি খুঁজতে গেছে, ডিরেক্টরিতে কোনো ফাইল পায় না, সেই HTML ফাইল, তাই না? মানে ওয়েবে শো করার কোনো ফাইল পায় না, এবং ওই ফোল্ডার দেখার পারমিশন কি ওয়েবে আপনি দিছেন তারে? ওয়েব থেকে ঢুকে কি আপনি পুরো ব্রাউজ করতে পারবেন ওই ডেস্কটপে কি আছে, সি ড্রাইভে কি আছে, ডি ড্রাইভে কি আছে? সেটাকে বলা হয় হচ্ছে ফোল্ডার ব্রাউজিং, তাই না? ফাইল ফোল্ডার ব্রাউজিং করার পারমিশন কি আমরা দেই? এফটিপি ছাড়া কি দেই? এইচটিটিপি দিয়ে? তাহলে তো কেউ সার্ভারে ঢুকে তার ফাইল ফোল্ডার দেখতে পারবে কোথায় কি আছে, যে কারণে সে কিন্তু এররটা খাচ্ছে, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে এই যে ডিফল্ট ডকুমেন্টটা যেটা এখানে ছিল, এই ডকুমেন্টটার কারণেই কিন্তু সে আসলে কি পাচ্ছে, এই পেজটা পাচ্ছিল না। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন আমাদের সার্ভারে
এই যে ডিফল্ট যে ডকুমেন্ট, এই ডকুমেন্ট সম্বন্ধে এখানে একটা অপশন দেওয়া আছে, ডিফল্ট ডকুমেন্ট। মানে ডিফল্ট ডকুমেন্টটা আসলে কি এটা তো বলে দিতে হবে আপনি। তো বাই ডিফল্ট যখন ডিফল্ট ওয়েবসাইট হয়েছে তার ডিফল্ট ডকুমেন্ট এখানে বলা আছে, তাই না? ডিফল্ট ডকুমেন্টে কি বলা আছে দেখেন, default.htm, default.asp, index.htm, index.html এবং iissstart.htm, এই ফাইলগুলাই শুধুমাত্র ডিফল্ট ডকুমেন্ট হিসেবে কাজ করবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোল্ডারের ভিতরে এই যে iissstart.html আছে। আমরা যদি এক্সটেনশনটা ওপেন করে নেই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। iissstart.htm নামে যে ফাইলটা আছে এই এক্সটেনশনটা, তাই না? তাহলে এই এক্সটেনশনটা যদি আমরা এখান থেকে রিমুভ করে দেই তাহলে এখন এখানে কি হবে? আসবে? আসবে না, কারণ আপনার যে ফাইলটা আপনি ডিফল্ট বলছিলেন সার্ভারে সেই ফাইলটা তো এখানে নাই। কিন্তু এইখানে এই ফাইলটাকে যদি আপনি আবার রিনেম করেন, index.html ধরেন দিলাম, তারপরে যদি এখন দেখি, বুঝতে পারছেন কিনা? তো আপনার ডেভেলপার যদি এমন কোনো একটা জিনিস বানায় যেটাকে সে আলাদা ডিফল্ট ডকুমেন্ট হিসেবে দেখাতে চায়, যেটা আপনার এখানে বাই ডিফল্ট নাই, অনেকে দেখে না home.html এটাই ডিফল্ট ডকুমেন্ট, তখন এইখানে অ্যাড করে নিতে হবে। অথবা আপনার ডেভেলপার নিজেই index.html নামে একটা ফাইল বানায় রিডাইরেক্ট করবে, এবং ডেভেলপাররা তাই করে। ডেভেলপাররা এই জিনিসের জন্য আপনার কাছে আসবে না, ডেভেলপাররা জানে কিভাবে ফাইল টু ফাইল রিডাইরেক্ট করতে হয়। তারা একটা index.html বানাবে, অথবা index.php, অথবা default.asp, এগুলো তারা বানায় সেখান থেকে তারা রিডাইরেক্ট করে তার মতো করে কাজ করে। বাট আপনি ধরেন আপনি নিজেও চাইলে সেই কাজটা করতে পারেন। বুঝতে পারছেন এইটুকু? ডিফল্ট ডকুমেন্ট দেখছেন কোথাও কিছু এরকম আছে? আপনাদের এখানে এরকম কিছু আছে মেশিনে, নাকি আমার মেশিনে আছে? দেখছেন? এইটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে, দেখেন ডিফল্ট ওয়েবসাইটের ভিতরে ডিরেক্টরি ব্রাউজিং নামে একটা অপশন আছে, তাই না? ডিরেক্টরি ব্রাউজিং মানে হচ্ছে এই যে ফোল্ডারগুলো আমরা একটু আগে ব্রাউজ করতে পারতেছিলাম না, এর কারণ হচ্ছে এই ডিরেক্টরি ব্রাউজিংটা ডিসেবল করা আছে। আপনি যদি ডিরেক্টরি ব্রাউজিংটা এনাবল করে দেন, কি করে দিলাম? এনাবল করে দিলাম, এবং এখন যদি আমার এখানে index.html ফাইলটা মনে করেন নাই, 1 দিয়ে দিলাম, তাহলে এখন তো সে ফাইলটা পাবে না, পাবে? তাহলে সে এখন এরর দেখাচ্ছিল একটু আগে, এখন কি করবে দেখেন, এখন সে ওই ফাইল ফোল্ডার দেখাচ্ছে, কারণ আপনি ডিরেক্টরি ব্রাউজিং কি এনাবল করে দিয়ে আসছি না, সে ফাইল পায় নাই ডিফল্ট, এই জন্য সেইগুলো দেখাচ্ছে কি কি ফাইল আছে। এবং এই কাজটা এইটুকু দিয়ে আপনি একটা সার্ভার চালিয়ে দিতে পারবেন, এফটিপি সার্ভার ওই মুভির, তাহলে এইটুকু দিয়েই পারবেন না? ওই লোকেশনে যদি এখন 10টা ছবি রেখে দেন নাম দিয়ে, এরকম দেখাবে না? এখন এইখানে যদি এটা মুভির ড্রাফট হইতো, এই যে পিএনজি দেখে তো এখানে ওপেন হচ্ছে, যেটা মুভি ফাইল এটা ডাউনলোড হয়ে যেত। অথবা আপনি উপরে লেখা রাখছেন যে রাইট মাউস ক্লিক করে সেভ অ্যাজ দেন, হয়ে গেল না? দেখেন কিছু করি নাই, না করছি এফটিপি, না ওয়েব সার্ভার কনফিগার করছি, কিছুই করি নাই, ডিরেক্টরি ব্রাউজার এনাবল করে দিয়ে আমি দিয়ে দিছি, বলে দিছি এটা, এবং প্রচুর আইএসপি কাজ করে, লোকাল আইএসপি আর কি, বড় আইএসপি তো এইসব মুভি টুভি বানায়ও না, যারা যারা এলাকায় এলাকায় দেয়। আর আপনার মন চাইলো আপনি আপনার গ্রামের এলাকায় একটা আইএসপি খুলে দিয়ে আসবেন, বুঝতে পারেন না? কম্পিউটার দিয়ে আসলেন, ঢাকার থেকে মুভি আপলোড করে দিলেন, প্রচুর চললো, সারাদিন চলতেই থাকে, বিশাল ব্যাপার। হ্যাঁ, ইন্টারনেটের দরকার কি, মানুষ মুভি দেখেই গুলাই গেল। আর ফেসবুক আর ইউটিউব ক্যাশ করে দিলেন, ব্যাস সবাই খুশি, সবাই খুশি। আপনার কাস্টমার খুশি মানেই তো আপনি খুশি, আপনি ফেসবুক না চালাইলে। যাই হোক, আমরা এই ধরনের কথাবার্তা না বলি, এটি রেকর্ড হয়ে যাচ্ছে, আপনারা আবার পরে বলবেন তারা এগুলি শিখিয়েছে। তো আমরা যদি আবার ডিফল্ট ব্রাউজিংটা এখান থেকে ডিসেবল করে দেই, এবং তারপর যদি আমরা এখানে আবার দেই, আবার এরর দেখাচ্ছে, কারণ কি ও ফাইল পায় নাই, তাই না? ফাইল কিন্তু সে পায় না, এখানে ইন্ডেক্স ফাইল ছিল, এরকম কোনো ফাইল সে পায় না। আমরা আবার এটা যদি রিনেম করে দিই তাহলে এখন থেকে কাজ করবে, তাই তো? তাই না? Good. এখন আর কি কি অপশন আছে?
আর তেমন কোনো অপশন ইম্পর্টেন্ট না, বাকিগুলি আমরা অন্য একটা সাইট ক্রিয়েট করে দিই। এবার আমরা একটা সাইট ক্রিয়েট করব। সাইট আমরা facebook.bitm লিখছি এখানে, তাই না? এখানে আমরা কি লিখছি? facebook.bitm, এবং তখন আমার ডিফল্ট ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে, তাই তো? কিন্তু আসলে কি আপনি চান facebook.bitm এর জন্য ডিফল্ট ওয়েবসাইট ওপেন হবে? তাহলে google.bitm এর জন্য ডিফল্ট ওয়েবসাইট ওপেন হবে। আপনি যতই দিবেন সব তো ডিফল্টই দেখাবে, সেটা তো আপনি চান না। চান ফেসবুকের জন্য একটা ওয়েবসাইট হবে, গুগলের জন্য একটা ওয়েবসাইট হবে, সার্ভার তো একটাই, তাই না? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ভার্চুয়াল হোস্টিং। বাই ডিফল্ট ইংরেজি এটা খুবই সোজা, জাস্ট ওয়েবসাইট অ্যাড করে দিলে অটোমেটিক্যালি ভার্চুয়াল ফুল করে ফেলে, আর এটার নাম হচ্ছে ভার্চুয়াল হোস্টিং। তো এটা কিভাবে করবেন? এই যে সাইট, এই সাইটে যে নতুন একটা ওয়েবসাইট অ্যাড করবেন, অ্যাড ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইট। এইখানে লিখবেন সাইটের নেম, এটা আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন, এটা একটা নাম। আপনি কিভাবে চিনবেন? যেমন এখানে লেখা আছে না ডিফল্ট ওয়েবসাইট, এরকম একটা নাম, যেমন লিখলাম ফেসবুক বিআইটিএম ওয়েবসাইট, লিখে দিলাম। এখন আমরা এটা কোথায় আছে ফিজিক্যাল পাথ বলতে হবে না। ধরেন আমরা ইনিট পাবের মধ্যে যে নিউ ফোল্ডার করছি এটা রিনেম করলাম, করে এটার নাম দিয়ে দিলাম ফেসবুক, বোঝার সুবিধার্থে যে এটা হচ্ছে ফেসবুক, তাই তো? এটা হচ্ছে ফেসবুক। তাহলে আমরা ফিজিক্যাল পাথে কি দিব? সি ড্রাইভ ইনেট পাব www রুট ফেসবুক, তাই তো? এটা তো দিতে যাচ্ছি, দিয়ে দিলাম ফেসবুক। বাইন্ডিং এইচটিটিপি না এইচটিটিপিএস? এইচটিটিপি, কারণ এইচটিটিপিএস এর জন্য আমাকে আবার কি করতে হবে? সিকিউরিটি লাইসেন্স কিনে অ্যাড করে দিতে হবে। ওকে। আইপি অ্যাড্রেস অল আনঅ্যাসাইন, মানে হচ্ছে এই সার্ভারে যতগুলো আইপি আছে যে কোনো একটা আইপিতে আসলেই সে ওই সার্ভারটা ওইটাই দেখাই দিবে। আর যদি আপনি বাইন্ড করে দিতে চান তাহলে বাইন্ড করে দিতে পারেন। পোর্ট কত? 80। যদি আপনি পোর্ট চেঞ্জ করে দেন তাহলে ব্রাউজারে আবার ক্লোন দিয়ে পোর্টটা দিতে হবে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, হোস্ট নেম, এটা ইম্পর্টেন্ট। হোস্ট নেম কি আমাদের? ফেসবুক ডট বিআইটিএম, তাই না? ওকে। দেখেন এখানে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল না, ফেসবুক ডট বিআইটিএম ওয়েবসাইট। এখন খেয়াল করে দেখেন এই জায়গায় কিন্তু ফেসবুক বিআইটিএম এই পেজটা পাচ্ছিল, এখন রিফ্রেশ দেন, এখন কিন্তু এই পেজ পায় নাই। এরকম কেন হয়েছে বলেন? ওই ফোল্ডারের মধ্যে আছে তো, আমরা কপি করছিলাম না? করছিলাম। এই যে iostart.html তো কপি করছিলাম, এবং এখন ওর যে ডিফল্ট ডকুমেন্ট এখানে তো ios.html আছে, তাহলে তো এটা পাওয়ার কথা। ও কিন্তু আসলে পেয়েছে, দেখেন ও কিন্তু ফাইলটা পাইছে, ও ছবিটা পায় নাই। ছবিটা কি ফোল্ডারের ভিতরে দিছিলাম? তো ছবিটা কিন্তু দেই নাই। তাহলে ধরেন আমরা এটা করার সুবিধার্থে এই পুরো ফাইলটাই ধরেন আমরা ডিলিট করে দিই, আমরা নতুন ফাইল তৈরি করি, টেক্সট ডকুমেন্ট ইন্ডেক্স ডট কি হবে? এইচটিএমএল। তাহলে কি একটা নতুন ফাইল তৈরি হইলো না? এই ফাইলের ভিতরে কিছু আছে? সাদা পেজ আসছে, আসলে কি ঠিক আছে? একটু এডিট করে দেখি নাকি? ওপেন উইথ নোটপ্যাড আছে না কি আছে? নোটপ্যাড দেখেন কিছু একটা এইচটিএমএল, অথবা যা মন চায় যাই লিখবেন এইচটিএমএল তাই দেখাবে। কোড লিখতে চাইলে লিখবেন, না লিখতে নাইতে নাই। মনে করেন একটা বড় ট্যাগ দেই, ফেসবুক ওয়েবসাইট বড় করে লিখলাম, যা ইচ্ছা লাগে না তাই পাইছে, তাই না? তার মানে ওই ফাইলটা সে পাচ্ছে ফর শিওর। এখন এই ফাইলের ভিতরে কি দিবেন সেটা ডেভেলপারের ইস্যু, আপনি ডেভেলপার হলে আপনি বানান, আমার এটা নিয়ে মাথা ব্যথা নাই। তাই মনে রাখেন যে আপনারা যখন সার্ভার নিয়ে কাজ করবেন, যে ডেভেলপারকে আপনি সার্ভারে অ্যাক্সেস দিচ্ছেন সেই ডেভেলপার যে টেকনোলজিতে কাজ করে সেই সম্বন্ধে আপনার খুব ভালো সম্যক ধারণা থাকতে হবে, নাহলে সে আপনাকে এমন বুঝ দিবে আপনি আসলে তার কথা মতোই সার্ভার চালাবেন। সে বললো এসপি ডট নেটের জন্য এই জিনিসই লাগবে আমার, এইভাবে এভাবে কনফিগার করে দিতে হবে, আপনি দিলেন কনফিগার করে দিলেন। কোনটা সিকিউরিটিতে দরকার ছিল, কোনটা দরকার ছিল না, কোনটা করা যাবে আপনি তো জানেনই না এসপি ডট নেটের কোড কিভাবে কাজ করে। সে বললো না এখানে ফোল্ডার পারমিশন দিয়ে দেন, আমাকে ফুল পারমিশন দিয়ে দিবেন যেন আমি ওয়েব থেকে ওই ফোল্ডার অ্যাক্সেস করতে পারি। আপনিও দিয়ে দিলেন ফোল্ডার পারমিশন। সেটা কি আসলেই ওভাবে করতে হয় নাকি অন্য কোনোভাবে টেকনোলজি কাজ করে? বুঝতে পারছেন? তো
সো ওয়েব সার্ভারের যদি ম্যানেজার হতে যান তাহলে অবশ্যই আপনাকে ওয়েব টেকনোলজি সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট তো পারতেই হবে, পারেন এগুলি? যে পারা উচিত, তাই না? তারপরে সবার হচ্ছে এসপি ডট নেট এর কোড, মানে সি শার্পের কোড, আর হচ্ছে পিএইচপি কোড। এই সম্বন্ধে যদি আপনি মোটামুটি বুঝেন যে কোডটা কি জিনিস, তাইলেই হবে। আপনার আমি বলতেছি না আপনি কোড করে বানাই ফেলেন সফটওয়্যার, আপনি বুঝতে হবে যে একটা কোড লিখছে এটা আসলে কি। না না, ডেভেলপার খাওয়া উচিত। আপনি তো ডেভেলপারে দিয়ে কাজ করাবেন। মনে করেন আপনি একটা বাড়ি বানাবেন, আপনি জানেন রাজমিস্ত্রি কিভাবে করে, এই কাজটা আপনি খুব ভালো বুঝেন, এর মানে কি রাজমিস্ত্রি খাওয়া ঠিক আছে আপনি কাজ করবেন? হ্যাঁ, কিন্তু সে যে কাজটা ঠিক মতো করতেছে এটা আপনার দেখতে হবে না? আপনি এমনি এমনি ম্যানেজার হয়ে যাবেন, এর উপরে উপরে পোস্ট না নেই। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমি বলতেছি না আপনাকে শিখতেই হবে, আপনি না শিখেও এটা ম্যানেজ করতে পারবেন। বাট এটা একটা ভালো জিনিস, যদি আপনি জানেন তাহলে আপনি আপনার অর্গানাইজেশনটা ভালোভাবে ম্যানেজ করতে পারবেন, আপনার টিমটা ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। না হলে উনি যে ভাষায় কথা বলে সেই ভাষা তো আপনি বুঝবেন না কোনোদিন। ওর ভাষা হচ্ছে ওর কোডিং এর ভাষা, তাই না? আমরা ওইটাই বুঝতে হবে। কারণ আসলে কি বললো যে পিএইচপি তে আমি একটা কোড করছি, আমাকে এখন লিনাক্স সার্ভার দাও। আপনার সার্ভার সব উইন্ডোজে করা, মানে সে বললো যে আমি পিএইচপি তে করছি, পিএইচপি তে উইন্ডোজে চলে না, আমি চালাইতে পারতেছি না। আর আসলে কি পিএইচপি উইন্ডোজে চলে না, নাকি তার পিএইচপি তে প্রবলেম আছে? তাহলে আপনি কি করতে হবে, পিএইচপি যে উইন্ডোজে চলে এরকম একটা স্যাম্পল বানিয়ে তাকে বলতে হবে যে দেখো পিএইচপি উইন্ডোজে চলে। ডট নেট, সে বললো ডট নেট তো লিনাক্সে চলেই না, কিন্তু আসলে যে এখন ডট নেট লিনাক্সে চলে সেটা তো আপনার জানতে হবে, এবং সেটা আপনার টেস্ট করে দেখাইতে হবে যে দেখো ডট নেট লিনাক্সে চলে, তুমি তোমার কোড ঠিক করে নিয়ে আসো। পুরোটা ডাউনলোড করে নিয়ে আসো। প্রথম জিনিস হচ্ছে যে ওয়েবসাইটের কন্টেন্ট গুলা কোথায় আছে। ওয়েবসাইটের কন্টেন্ট গুলো যদি স্ট্যাটিক থাকে তাহলে সেইগুলি ডাউনলোড হবে, কিন্তু ওয়েবসাইটের কন্টেন্ট গুলো যদি ডাইনামিক হয়, অর্থাৎ সেইগুলি আসলে অন্য কোনো ডাটাবেস থেকে নিয়ে আসতে হচ্ছে, ডাটাবেসের মাধ্যমে যে অন্য সার্ভার থেকে নিয়ে আসতে হচ্ছে, বিভিন্ন ধরনের কানেকশন আছে প্রোগ্রামিং এর ভাষায় বলে। ধরেন আপনি সোয়াপ কানেকশন ইউজ করছেন, যেখান থেকে কি হচ্ছে ওইটা আসলে আরেকটা ডাটাবেস সার্ভারে কানেক্ট করছে, সে আবার বলে দিচ্ছে অন্য জায়গা থেকে আনতে হবে। এই যে ডাটাবেস থেকে আনবে এই কানেকশন তো কোনো সফটওয়্যার পারবে না, কারণ ডাটাবেসের অ্যাক্সেস তো তার নাই, তখন সে ওই জায়গায় আটকে যায়। কিন্তু যদি একটা ফোল্ডার স্ট্যাটিক ভাবে আপনি সব ফাইল লিখে দেন তাহলে আপনি সেগুলি সব নামাই নিয়ে আসবেন। যেমন ধরেন এইখানে আমরা যে ফোল্ডারটা দিতেছি না, যেটা এইখানে, এইখানে আপনি যা যা দিবেন সেইগুলো যদি আপনার ওখানে লিঙ্কে থাকে সে সবগুলি নামাই নিয়ে আসতে পারবে। কিন্তু যদি এরকম হয় যে এইখান থেকে এই ফোল্ডারে রিডাইরেক্ট হয়েছে, সেই ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে রিডাইরেক্ট হয়েছে, সেটা তো সে জানে না। সেটা যদি ব্যাকগ্রাউন্ডে করেন ডাটাবেসে, তাহলে তো সে বুঝতে পারবে না। ডাটা তো নামাইতে পারবেই না কোনোদিন, বাট স্ট্যাটিক ফাইলগুলো আপনি নামাইতে পারবেন। আর কিছু কিছু জায়গায় দেখবেন কিছু প্লাগইন পাওয়া যায় যে বলে আমি সব কন্টেন্ট ডাউনলোড করে দিব না, এর কারণ হচ্ছে প্লাগইন কি করে কন্টেন্টের ভিতরে পাথ চেঞ্জ করে দিয়ে ভার্চুয়াল পাথ ক্রিয়েট করে দেয়, এই জন্য মনে হয় নামাইতে পারবে না, ফোল্ডার এখানেই থাকে। সো এটা আলাদা ওয়েব টেকনোলজি আর কি, ওইটা শিখতে চাইলে আপনারা শিখতে পারেন, এটা অন্য জিনিস। ওয়েব জিনিসটাই তো স্ট্যাটিক পাবলিক, এইচটিএমএল ফাইলের প্রতিটা কোড তো দেখা যায়, তাহলে তো এটা তো পাবলিকই, এটা তো পাবলিকের জন্যই। আপনি যে কোনো ওয়েবসাইটে রাইট মাউস ক্লিক করলেই তো ভিউ পেজের সোর্স দেখতে পারেন, পারেন না? তো ওটা তো পাবলিক, ওপেন, এটা তো বাই ডিফল্ট পাবলিক। কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার সার্ভারে কেউ ঢুকে যেন ফাইলে চেঞ্জ না করতে পারে, সেই সিকিউরিটি আর ওই সিকিউরিটি তো আলাদা জিনিস। ওয়েবের কন্টেন্ট থাকবে ডাটাবেজে, ডাটাবেজ যেন কেউ অ্যাক্সেস না করতে পারে সেই জায়গায় আপনি সিকিউরিটি দিবেন, বুঝেন না? তো ওইগুলো আলাদা আলাদা স্টেপ। আর এইখানের কন্টেন্ট একজন রিড তো করতেই পারে, রাইট মাউস ক্লিক দিয়ে যে কোনো কেউ ছবিতে রাইট মাউস ক্লিক দিয়ে নামাইতেই পারে। ছবি আপনার রাইট মাউস ক্লিক বন্ধ করে দিলেন, সে স্ক্রিনশট নিয়ে নামাই নিবে। মুভি আপনি ডাউনলোড করা বানাইছেন, সে পুরো স্ক্রিন রেকর্ড করবে, আপনি কি করবেন? তাই না? তো ওই জায়গাতে আপনি তার সাথে শুধু শুধু সময় নষ্ট করবেন কেন? এখন যে পরিমাণ টেকনোলজি আছে, বুঝি নাই। হুম, লাইভ দেখতে পারবেন, আমরা তো লাইভই দেখতেছি না, তো লাইভই রিয়েল আইপিতে লাইভ দেখতে পারবেন। তখন আপনাকে ডোমেইন নেমটা অবশ্যই কোনো একটা পাবলিক ডোমেইন রেজিস্ট্রির কাছে রেজিস্ট্রেশন করে নিতে হবে, নাহলে আপনি কেমনে পাবেন?
তো আপনার যখন আমরা যদি ক্লাউডে দেখি তাহলে আমরা দেখবো যে এটা কিভাবে কাজ করে, কারণ ক্লাউডে আমার কাছে পাবলিক ডোমেইনও থাকবে, পাবলিক আইপিও থাকবে। এই জন্যই তো আমি আপনাদের বারবার বলছি যত তাড়াতাড়ি এডব্লিউএস এ যাবেন তত তাড়াতাড়ি রিয়েল লাইফ জিনিস চেক করতে পারবেন। দেরি করে গেলে দেখবেন না। তাহলে আমরা ফেসবুক পাইছি তাই তো। এখন দেখেন এই facebook.bitm ওয়েবসাইটের ভিতরে আমরা একটা জিনিস যেটা আমরা যে কথা বলতে বলতে বের হয়েছে সেটা হচ্ছে আমরা চাইলে দেখেন এখানে রাইট মাউস ক্লিক করে ভার্চুয়াল ডিরেক্টরি তৈরি করতে পারি। কি তৈরি করতে পারি? ভার্চুয়াল ডিরেক্টরি আমরা চাইলে তৈরি করতে। ভার্চুয়াল ডিরেক্টরি মানে কি? ভার্চুয়াল ডিরেক্টরি মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে দেখাবে ফোল্ডারটা এরকম, কিন্তু আসলে ফোল্ডারটা ফিজিক্যালি এরকম না। যেমন আমি এখানে একটা অ্যালাইজ করলাম ইমেজেস, কি নামে অ্যালাইজ করলাম? ইমেজেস। ফিজিক্যাল পাথটা ধরেন দিলাম হচ্ছে, যেহেতু আমার এখানে একটা ইমেজ আছে, ওই যে ইনেট পাবের মধ্যে একটা ইমেজ আছে না, www রুটের মধ্যে একটা ইমেজ আছে একটা, তাহলে এটা দিলাম। তাহলে ফিজিক্যাল পাথ কি? ইনেট পাবের ভিতরে www রুট, কিন্তু আমি আসলে পাথ দিছি কি? ইমেজেস, তাই না? ওকে, তাহলে দেখেন এখানে একটা ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি হলো না, এটা একটা, এটা আর একটা। এই ইমেজেস যে ফোল্ডারটা আছে, ধরেন এটা ডিফল্ট ডকুমেন্টের যেটা জিনিসটা, সরি, এটা যে ডিরেক্টরি ব্রাউজিংটা আছে এটা আমি এনেবল করে দিলাম, ওই ঢুকে নাই, ডিরেক্টরি ইমেজেরটা আমি ওপেন করে দিচ্ছি। ওকে, এবার আসেন এখানে তো index.html আছেই, এটাকে অফ করে দিলাম। আমি জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি যে আমাদের এই facebook.com এর ভিতর এই জায়গাটা মানে কি? www.root/facebook, তাই না? পার্টটা কি ছিল? এই facebook.bitm এর পার্টটা আসলে কি? এটা না, www.facebook। এরপরে যদি আপনি এখানে লেখেন /images, কিছু হবে? এরকম কি ফোল্ডার আছে এখানে? কিন্তু আমি ওয়েব সার্ভারে কি করছি? ইমেজেস নামে একটা ভার্চুয়াল ডিরেক্টরি করছি। তার মানে ওয়েব সার্ভারে যদি আপনি এখানে লেখেন ইমেজেস, সে আপনাকে কিন্তু ইমেজেস নামে একটা ফোল্ডার দেখাচ্ছে। এই ফোল্ডারটা আপনি যে লোকেশনে দিবেন সেইটাই দেখাবে। আমি দিছি হচ্ছে www রুট, এই কারণে আমাকে এই www রুটের কন্টেন্ট দেখাচ্ছে। বুঝতে পারছেন কিনা? তো আপনি কি করতে পারেন, আপনার যে ইমেজগুলো দরকার সেই ইমেজগুলো আপনি ইমেজ নামে একটা ফোল্ডারে রাখলেন, সেই ফোল্ডারটা আসলে আছে এক জায়গায়, কিন্তু এইখান থেকে কি মনে হবে এটা আছে এটার ভিতরের একটা ফোল্ডারে। মানে যিনি চেষ্টা করবেন উনি তো সারা জীবন এই ইমেজ ফোল্ডারটা খুঁজবে, কিন্তু ইমেজেস নামে কোনো ফোল্ডারই আপনার সিস্টেমে নাই। তো তখন কিন্তু এই জিনিস এইভাবে কাজ করবে না অটোমেটিকলি। এটার ইউআরএল কি জানেন? এটার ইউআরএল হচ্ছে যে এরকম, এটা না ইউআরএল, এটাই তো ইউআরএল। আসলে কি এরকম কিছু আছে ফিজিক্যালি? তো কেউ যদি এখন এফটিপি দিয়ে ঢোকার চেষ্টা করে facebook/images ফোল্ডার, এই ফোল্ডারই তো নাই। এফটিপি কানেকশন তো পরের ইস্যু, এরকম জিনিসই নাই আপনার সার্ভারে। সেই জন্য ভার্চুয়াল ডিরেক্টরি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার জাভাস্ক্রিপ্টের ফাইল, সিএসএস এর কোড, এগুলি সাধারণত এরকম করে রাখা হয়। আর একটা বিষয় হচ্ছে ভার্চুয়াল ডিরেক্টরি করে আপনি এই যে ভার্চুয়াল, যেমন এই যে ফেসবুককে আমরা একটা ফোল্ডার দিছি না আমরা, ফোল্ডার না দিয়ে আপনি এখানে অন্য কিছু নামে ফোল্ডার ক্রিয়েট করছেন এবং ওইখানে ফেসবুক বলে রাখছেন। এইভাবে করলে হবে কি, সবগুলি ডিরেক্টরি আসলে ভার্চুয়াল, অরিজিনাল কোনো ডিরেক্টরি কিন্তু পাচ্ছে না। এই সব কিছু যা আমরা ওইখানে করতেছি সেটা আসলে এই web.configure, এই যে web.config নামে এখানে একটা ফাইল হবে, এই যে ফাইল আছে না web.config www root, এটার ভিতরে এই সবগুলো আছে, যতগুলি আছে সবগুলা এখানে আছে। তো এই web.config ফাইল আপনি চাইলে ম্যানুয়ালিও এডিট করতে পারেন যদি আপনি এই কোড পারেন, আদারওয়াইজ আপনি এইখান থেকে সেই জিনিসটা করতে পারেন। যেমন আমি আবার ডিসেবল করে দিলাম, তাহলে এখন এটা ডিসেবল হয়ে গেছে। বুঝতে পারছেন? আর যদি আপনি HTTPS করতে চান তাহলে SSL সেটিংস, এখান থেকে রিকোয়ার SSL, প্রথমে এটা HTTPS নাই, আপনার আগে আসলে HTTPS ইনস্টল করতে হবে এই জায়গাটাতে, তারপরে আপনি এটা করতে পারবেন। তাহলে SSL সেটিংসে যে SSL আমরা অ্যাড করতে পারবো। এইভাবে করতে হবে এই জিনিস করতে হলে আপনাকে দেখেন ডান দিকে বেশ কিছু অপশন আছে। প্রথম থেকে আসি, এক্সপ্লোর তো আমরা দেখছি, এক্সপ্লোরের পারমিশন তো আমরা বুঝি, ফোল্ডার পারমিশন। বাইন্ডিংস খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। বাইন্ডিংসে কি বুঝায়? বাইন্ডিংসে বুঝায় এই যে আমি facebook.bitm করলাম,
তাই না? এখন আমরা তো একটা ভুল ওয়েবসাইটে করছিলাম না একটু আগে, ওই যে গুগলের নাম ভুল লিখছি না, GOGGLE.BITM, এটা কোনটা পাবে বলেন তো? বাই ডিফল্ট সে কোনটা পাবে? ডিফল্টটা পাবে না? ডিফল্টটাই তো পাবে, তাই তো? এখন আমি যদি এইটার কে বাইন্ড করে দেই ওই ফেসবুকের সাথে, তাহলে কি হবে? সে তখন কি পাবে? সে তখন পাবে হচ্ছে এই যে ফেসবুক আমরা বানাইছি, এই ফেসবুক পাবে। বুঝতে পারছেন বাইন্ডের কাজ? তাহলে এই বাইন্ডে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাইন্ডের মধ্যে দুইটা জিনিস আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে। একটা হচ্ছে মেইন এফকিউ ডোমেইন facebook.bitm, এবং আরেকটা হচ্ছে www.facebook.bitm। কারণ আমরা জানি অনলাইনে www এবং ফেসবুক দুইটা কিন্তু একই ওয়েবসাইট হতে হবে, এটা একটা নিয়ম, স্ট্যান্ডার্ড। আপনি যদি এখন এখানে অন্য কিছু কনফিগার করেন তাহলে সে কিন্তু অন্যভাবেই কাজ করবে, তখন কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে না। হ্যাঁ দিতেই পারেন আপনি, www1 www2 আছে না, সিডিএন তো এভাবে ক্রিয়েট করে, দিতেই পারেন আপনি। তাহলে ওই www1 যে আসলে ওইটাকে পয়েন্ট করে তার এগেইনস্টে ডিএনএস দিয়ে আসতে হবে কিন্তু। বুঝতে পারছেন? এখানে আপনি যে নামটা দিবেন সেই নামের এগেইনস্টে ডিএনএস থাকতে হবে কিন্তু। ডিএনএস না থাকলে কি আপনার ব্রাউজার খুঁজে পাবে? ব্রাউজার কিন্তু বুঝবে না। সো এটাকে বলা হয় হচ্ছে বাইন্ডিং। ভিউ ভার্চুয়াল ডিরেক্টরিজ তো আমরা দেখছি। ভিউ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আপনি চাইলে অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারেন। অ্যাপ্লিকেশন মানে হচ্ছে অ্যাপ্লিকেশন পুল, ডটনেট এর জন্য 3.5 একটা পুল। ধরেন একই ওয়েবসাইটে সার্ভারের ভিতরে কেউ কেউ হয়তো 3.5 এর পুল নিয়ে কাজ করতেছে, কেউ 4.5 এর পুল নিয়ে কাজ করতেছে, হতে পারে না? কেউ ASP.NET নিয়ে কাজ করতেছে। তখন আপনি এরকম অ্যাপ্লিকেশন করবেন এবং তার সেটিংসে আপনি বলে দিবেন যে এটা 3.5 না 4.5 না কি জিনিস। ওকে, সো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। রিস্টার্ট স্টপ করতে পারেন, এখান থেকে আপনি ব্রাউজ করতে পারেন। অ্যাডভান্স সেটিংস এর ভিতরে দেখেন কি কি অপশন আছে। অ্যাডভান্স সেটিং এর ভিতরে আমরা এতক্ষণ যা যা করছি সেই জিনিসগুলাই কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে, তাই না? এখানে চাইলে আপনি সরাসরি এখান থেকে এই জিনিসগুলো এডিট করতে পারেন। সরাসরি আপনি এখানে বসে এই কাজটা করতে পারেন। বুঝা গেল? করছেন কেউ?